সিংহের ঘরের অধিপতি হচ্ছে কে? লর্ড কে? রবি। এটা হচ্ছে কালপুরুষের 5 নম্বর ঘর, ওই জন্য 5 লেখা রয়েছে। কালপুরুষের ঘরগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই যে কোনটা কোন ঘর কালপুরুষের, এগুলো মনে রাখতে হবে। এটা এখন কাজে লাগবে না বেসিকের প্রথম দিকটায়, কিন্তু বাট পরে এগুলো কাজে লাগবে। কালপুরুষ ছাড়া সবকিছুই বৃথা। কালপুরুষকে, কালপুরুষ, রাশি এবং লগ্ন, এই তিনটের সংমিশ্রণে হচ্ছে প্রেডিকশন। তো এই তিনটেকে একদম জল খাবার বানিয়ে ফেলতে হবে, মানে একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ যাকে বলা হয় সেরকম করে ফেলতে হবে। ফটাফট উত্তর দিতে হবে যে কোন ঘরের এগেনস্টে কোন দিকে কোনটা থাকে, মুখস্থ করে ফেলতে হবে পুরো। তারপরে চলে যাও কালপুরুষের 7ম ঘরে। কন্যাটা বললাম, সরি, কালপুরুষের 6 নম্বর ঘর কন্যা। কন্যা লেখো, কন্যার অধিপতি হচ্ছে বুধ। কন্যার যে হাউস লর্ড সে হচ্ছে বুধ। এইভাবে হাই তুলবে না। সরি। তুলার, তারপরে চলে যাও 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরের যে লর্ড সে হচ্ছে শুক্র। 7 নম্বর ঘরের ঘরটার নাম কি? তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, হাউস লর্ড শুক্র, কালপুরুষের 7 নম্বর ঘর। তারপরে চলে যাও বৃশ্চিকে। বৃশ্চিক হচ্ছে কালপুরুষের 8 নম্বর ঘর। তার হাউস লর্ডের নাম হচ্ছে মঙ্গল। হাউস লর্ড যে গ্রহ সেটা হচ্ছে মঙ্গল। তারপরে চলে যাও ধনু রাশি, ধনুতে চলে যাও। ধনুর অধিপতি দেবতা হচ্ছে বৃহস্পতি, কালপুরুষের 9 নম্বর ঘর। ধনুর অধিপতি দেবতা বৃহস্পতি, কালপুরুষের 9 নম্বর ঘর। তারপরে চলে যাও মকরে। মকরের অধিপতি দেবতা হচ্ছে শনি। ওকে, শনি কালপুরুষের 10 নম্বর ঘর। অধিপতি দেবতা হচ্ছে শনি, কালপুরুষের 10 নম্বর ঘর। কালপুরুষের 11 নম্বর ঘরে চলে যাও। কালপুরুষের 11 নম্বর ঘরে হচ্ছে কুম্ভ। কুম্ভের অধিপতি দেবতাকে, অধিপতি, সরি, অধিপতি গ্রহকে শনি। শনি। ঠিক শনি। আছে, এই পুজো করে করে বা এই গ্রহদের অধিপতি দেবতার এসব হোম ফোম করে পড়ে খালি অধিপতি দেবতা মাথায় চলে আসছে। আচ্ছা, 12 নম্বর ঘরের মালিক হচ্ছে কে? যাকে হাউস লর্ড বলে বৃহস্পতি, নাম হচ্ছে মীন রাশি, বা কালপুরুষের 12 নম্বর ঘর। মীন রাশি, বৃহস্পতি হচ্ছে অধিপতি গ্রহ, 12 নম্বর ঘর। ঠিক আছে, এইটাকে যত তাড়াতাড়ি নিজের মাথায় ঢুকিয়ে ফেলতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। এখানে প্রথম যে ঘরটা রয়েছে এটা হচ্ছে কি? মেষ। আগের দিন বলেছিলাম তো, 1 নম্বর ঘর কালপুরুষের। এবার হুম। আমাদেরকে আজকে জানতে হবে প্রত্যেকটা ঘরের একটা করে বিশেষত্ব আছে। ঠিক আছে, প্রত্যেকটা ঘরের একটা তত্ত্ব গুণ আছে, একটা চরিত্র গুণ আছে। ঠিক আছে, এবং একটা দিক ইন্ডিকেট করা হয়। প্রতিটা ঘর থেকে আমরা একটা দিক ইন্ডিকেট করতে পারি। সেই ঘরটা একটা তত্ত্ব গুণ আছে, এবং সেই ঘরটার একটা বিশেষ চরিত্র আছে। সেইগুলোকে আমরা, এবং দিক আছে, এই সবগুলো আমরা এই এক একটা ঘরের নিরীক্ষে আমরা আগে বিবেচনা করে নেব। কারণ প্রেডিকশন করবার সময় আমাদের এইগুলো কিন্তু মানে শক্ত খুঁটি, এগুলো যদি মাথার মধ্যে না থাকে প্রেডিকশন আসবে না ঠিক করে। তো চলো দেখো, প্রথম এটা হচ্ছে মেষের ঘর বলেছিলাম। প্রথম 1 নম্বর ঘরটা কি? হুম। মেষের ঘর। মেষের হুম। ঘরেতে, মেষের ঘরের কারকত্ব কি, মানে অ্যাকচুয়াল ক্যারেক্টার হচ্ছে চর। ঠিক আছে, হুম। এটা হচ্ছে মেষ। মেষের ঘরের যে কারকত্ব সেটা হচ্ছে চর। চর অগ্নিতত্ত্ব, তত্ত্ব হচ্ছে অগ্নি। দিক, যেটা দিক হচ্ছে পূর্ব।
এবং যেটা ব্যালেন্সের যে ব্যাপারটা কতটা হবে, সম এবং বিষম দিকের সাথে সম এবং বিষমটা উল্লেখ করা যায়। এটা হচ্ছে মেষ হচ্ছে সম। ঠিক আছে, এই এই কটা জিনিস দিয়ে রাখো। সম বিষমটা খুব একটা প্রেডিকশনের ক্ষেত্রে 100% কাজের দিকে আসে না, কিন্তু এই তিনটে খুব বড় ইম্পর্টেন্ট: চর, অগ্নিতত্ত্ব, চর আর পূর্ব। ঠিক আছে, তারপরে যে ঘরটা আছে সেটা হচ্ছে বৃষ। বৃষ হচ্ছে স্থির। স্থির ক্যারেক্টার হচ্ছে স্থির। তত্ত্ব হচ্ছে পৃথ্বী। আর তোমার দিক হচ্ছে দক্ষিণ। আর বিষম। তারপরে চলে যাও মিথুনে। বায়ু রাশি। বায়ু রাশিতে দ্ব্যর্থক চরিত্র হচ্ছে তার দ্ব্যর্থক, মানে ডুয়েলিটি আছে এর মধ্যে। উত্তর, কি আছে? ডুয়েলিটি মানে দু রকম ক্যারেক্টার প্লে করে। বোঝাবো, এগুলো পরে বোঝাবো, আগে লিখে নাও। উত্তর আর, বায়ু হ্যাঁ, বায়ু রাশি, দ্ব্যর্থক চরিত্র। চরিত্র। ঠিক আছে, বায়ু হচ্ছে ওর তত্ত্ব, অ্যাকচুয়ালি তত্ত্ব বা বায়ু, ওই জন্য বায়ু রাশি বলা হয়। তত্ত্বগুণে হচ্ছে বায়ু রাশি। দ্ব্যর্থক হচ্ছে তার চরিত্র। উত্তর হচ্ছে ওর দিশা এবং সম। ঠিক আছে, কর্কট। এবার কর্কটে চলে আসি। কর্কটে হচ্ছে জল তত্ত্ব, সবাই জানো। চর রাশি। দিক হচ্ছে পশ্চিম। আর বিষম। ঠিক আছে, এইভাবে এগুলো না মানে না মাথায় থাকলে এগুলো বিচার আসবে না।